এক মহিলা মনোনীত এমপি, কি জন্য মনি না তনি না কোনি না বালছর, নীলুফার মনি, সে কইছে জাকাতের চাইতে কি জানি কইছে ভালো, জাকাতের চান্দা ভালো। এখন আজকের যদি বলে জাকাতের চাইতে চান্দা ভালো, তো 2 দিন পরে কি এইটা আসবে না বিয়ের চাইতে লিভ টুগেদার ভালো? মানে সাবজেক্টে কি আসার কথা কিনা? মানে আমি বলি, আমেরিকান সমাজ ব্যবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে যখন গে ম্যারেজ নিয়ে কথা আসে, তখন প্রিন্সটন ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্টাল হেড, ওনার নাম হচ্ছে, আপনি নাম শুনছেন কিনা জানি না, ওনার নাম জিয়াভাই কর্নেল ওয়েস্ট। উনি ছিল একসময় হার্ভার্ডের হিস্ট্রি চেয়ারম্যান ছিলেন, হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। সো কর্নেল ওয়েস্ট বলছে, অসুবিধা কি, আজকের আমরা সেম সেক্স ম্যারেজ কে লিগ্যাল করতেছি, 2 দিন পরে আমরা ইনসেস্ট রিলেশনশিপকেও আমরা বৈধতা দেব। নীলুফার মনি যদি আজকের বলে যে জাকাত দেওয়ার চাইতে চান্দা তোলা অনেক ভালো, আর একজন অপরাধীকে বিচার করার বদলে সুপ্রিম কোর্ট থেকে একটা আইন কইরা তাকে রক্ষাচুরি করে, তাহলে সরকারের জন্য ভালো। তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা ওখানে গিয়ে আজকে দাঁড়াইছি, যে সমাজ ব্যবস্থায় আমরা ঠান্ডা মাথায় বলবো যে আমরা অবিচারকে বিচার ব্যবস্থাকে সরাইয়া অবিচারকে আমরা ওখানে বসাবো, ন্যায়কে সরাই আমরা অন্যায়কে বসাবো, সবকে সরাই আমরা মিথ্যাকে ওখানে এস্টাবলিশ করবো। ভাই আপনি চমৎকার একটা শব্দ উচ্চারণ করছেন, ইটস ডিক্লেয়ার্ড পলিসি, ইটস অ্যাকসেপ্টেবল পলিসি। মানে আমি এই কথা, এখানে রিফর্ম আপনি কিভাবে করবেন আপনি আমারে বলেন, এখানে কোন রিফর্মের কথা আপনারা বলতেছেন? সম্ভব না। আপনি আমাকে কোন রিফর্মটার কথা বলেন। আর আরেকটা কথা, আমি একটা জিনিস আমি বুঝি না ভাই, আমি বা আপনি হয়তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হই নাই, আমরা দেশে যাইয়া স্ট্রাকচারে ঢুকি নাই, সিস্টেমের ভিতরে ঢুকি নাই যে পরিস্থিতিটা কোন দিকে। কিন্তু একটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইডিয়েট ছিলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অত্যন্ত যোগ্য দূরদর্শী একজন মানুষ। এখন ওনার ব্যর্থতাগুলো আমি আর আপনি দেখি, কিন্তু উনি এই যে 18 মাস ছিলেন, উনি কি একবারও চিন্তা করতে পারেন না যে ওনার ব্যর্থতাগুলো আসলে কোন দিকে যাচ্ছে, নাকি আপনি মনে করেন ইগনোর করেছে? মানে কথাটাকে আপনি কিভাবে? এটাই আমার কাছে খুব অবাক লাগে যে উনি যদি উনি, আমার কথা হলো যে একটা মানুষ যদি সে যখন জানে যে তার এই নীতিগুলি ব্যর্থ হতে যাচ্ছে, সেই ব্যর্থতার কারণগুলি সে জনগণের, কারণ তাকে তো জনগণ তাকে ম্যান্ডেট দিয়ে ওখানে বসাইছিল, তো তার তো দায়িত্ব ছিল মানুষকে জানানো যে আমি কেন ব্যর্থ হচ্ছি, কিন্তু সেটা উনি করলেন না কেন? আচ্ছা, আরো একটা কথা, জিয়া ভাই করলেন না তো করলেন না, আপনি একটু কথাটা কন্টিনিউ করেন, আমি আপনাকে থামাবো না। এখনই তো বলতে পারে আমাকে করতে দেয় নাই। আপনি একটা কথা, আমি ওই সময় হাদি একটা কথা বারবার বলতো যে ডক্টর ইউনূসকে বলতো, ভাই বলেছে স্যার আপনি 84 বছর বাঁচছেন, বাংলাদেশের মানুষ এত বয়স পর্যন্ত বাঁচেও না, আপনার কয়দিন বাঁচবেন, আপনার জানের ভয় কি? আপনি সত্য কথাটা বলে দেন না কেন? আপনাকে কে কে অসুবিধা করছে এটা বলতে আপনার অসুবিধা কি? কিন্তু উনি সাহস পায় নাই। আমি মনে করি যে উনি, এটা কি সাহস? যে ভাই সাবজেক্টটা কি সাহস? তাছাড়া আর কি, আপনি যখন একটা মানুষ যখন তার কাজ করতে পারছে না, তার অসুবিধাটা তো সে বলবে, মানুষকে তো বলতে হবে তার অসুবিধাটা। জিয়া ভাই দর্শক শ্রোতা, জিয়া ভাই ডিসকানেক্ট হয়েছে, আমি একটা কথা বলি। জিয়া ভাই বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহসের অভাব ছিল। আমার কেন যেন মনে হয় সাবজেক্টটা সাহস না। আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জায়গায় উনি কনক্লুড করেছে যে আমার বয়স 84 বছর,
আমি হয়তো আর 10 বছর বাঁচবো, 5 বছর বাঁচবো, এবং আমাকে যেই গ্যারাকলের ভিতরে ঢুকতে হবে, ওই মরণটা হবে অত্যন্ত অসহনীয়। আমাকে আরো নর্দমায় নামাবে এই লোকগুলো টেনে টেনে। যার জন্য আমি সাবজেক্টটাকে সাহস দেখি না। আমার কেন যেন মনে হয় উনি গিভ আপ করছে। সাহস না, উনি জাস্ট গিভ আপ করছে। উনি বলছে এই নর্দমা ঠিক হবে না, এই জাহান্নামকে ঠিক করা সম্ভব না। উনি জাস্ট গিভ আপ করছে, এবং গিভ আপ করার সময় উনি বোধহয় জাস্ট চোখ বুজে চিন্তা করেছে। আমেরিকানরা নোংরা ভাষায় বলে গেট দ্য ফাক আউট। আপনি যা বলতেছিলেন, আপনি কন্টিনিউ করেন, আপনি বলতেছিলেন। না, আমি সেটাই বললাম যে আমার কথা হলো যে ওনাকে তো বারবার মানুষ জানতে চেয়েছে যে ওনার অসুবিধাটা কি, উনি কেন এগুলি করতে পারছে না, এই 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 কাজটা কেন উনি করতে পারছে না, এই জিনিসটা ব্যাখ্যা করলে অসুবিধা কি ছিল? আচ্ছা, উনি যদি না করতে পারতো, উনি ওনারা যে সমস্ত ছাত্র নেতারা তার পেছনে ছিল শক্তি হিসেবে, তার কাছে কেন বলে নাই, তাদের কাছে কেন বলে নাই যে তোমরা এক্সপোজ করো, এটা আমি পারছি না, তোমরা এক্সপোজ করো, এটা কেন করে নাই? জিয়া ভাই, আপনি কি মনে করেন না ইউনূস সাহেব 2টা মাইলস্টোন তৈরি করে যাইতে পারতেন? 2টা, মাত্র 2টা, এবং এটা করলে ওনার কোনো সাহসের দরকার ছিল না। ভারতের সাথে গত 16 বছরে হাসিনা যতগুলো চুক্তি করেছে এবং এমওইউ স্বাক্ষর করেছে, এগুলোকে পাবলিক করে দিতে পারতেন, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের 500 জন ঋণ খেলাপি, একেবারে 1 থেকে 500 তার নামটা উনি ডিসক্লোজ করে দিতেন। এই 2টা কাজ যদি উনি করতেন, বাংলাদেশের মানুষ ওনার সব ব্যর্থতার কথা মাফ করে দিত। আপনার কেন মনে হয় উনি এই 2টা কাজ, আমি বুঝি, আপনি বুঝেন, অন্য আর একজন বুঝে, উনি বুঝে না এটা বলা যাবে না। উনি ওগুলা বুঝে, আমার আর আপনার চেয়ে অনেক বেশি বুঝে। উনি তারপরে কি করলেন? উনি কি ইচ্ছা করে গিভ আপ করলেন? আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। আপনি জানেন, একটা মজার কথা বলি। আমার বাসায় হুমায়ুন ভাই বেড়াইতেছিল। হুমায়ুন ভাই আসছে, ফিরোজুল আলম খান আসছে, আরেক ভদ্রলোক কে জানি বেড়াইতেছিল আমার বাসায়। আমি সিরাজুল আলম খানরে বললাম যে শয়তানি সারা জীবন করছেন, বদমাইশি সারা জীবন করছেন, কুয়ারের বাচ্চাগিরি সারা জীবন করছেন, আর বলদা বাংলাদেশি কুত্তা বাচ্চারা আপনারে তাত্ত্বিক মনে করে, বাল মনে করে। আপনি কি জানেন সিরাজুল আলম খান কত বড় ভণ্ড ছিল? ওইনে বসে আমার কাছে, হুমায়ুন আহমেদের সামনে বসে আমারে বলে, আই এম এ ভিজিটিং প্রফেসর এট শিকাগো ইউনিভার্সিটি। আপনি কি জানেন শিকাগো ইউনিভার্সিটিতে আমি যোগাযোগ কইরা ওনার সামনে বসে বলছি, আপনি মিথ্যা কথা বলেন কেন? ওখানে ভিজিটিং প্রফেসরদের লিস্ট আছে, ওখানে আপনার নাম নাই, কি বদল, আপনি মিথ্যা কথা কইলেন কেন? আপনি কি জানেন এরপরে সে আমারে দেখতে পারে না। আমি শুধু বলছিলাম যে আপনি মিথ্যা কথা কইলেন। সিরাজুল আলম খান কোন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর আসিল না। তা আমি তারে বললাম যে বহু বদমাইশি করছেন দেশের বিরুদ্ধে যাইয়া। আপনি বলছেন আপনি তাত্ত্বিক, আপনি মোটেও তাত্ত্বিক না, সস্তা জনপ্রিয়তার ভাবধারায় ধাবিত একজন লোভী মানুষ, যে ভারতের কাছে আপাদমস্তক বর্গা দিচ্ছেন। এখন তো বুড়া হইছেন, মরে যাইতেছেন। এক কাজ করেন, সত্য কথাগুলো এখন বইলা যান। আপনাদের আর্মির এক বলদ আছে, সাউয়ের পুতেরে বাংলাদেশের সরকারের আর সেনাপ্রধান বানাইছে, এখন ওই বিষয়ে থাকে, ফ্লোরিডার থাকে। বলছি কুচ্ছা, মরার আগে সত্য কথাগুলো কয়ে যা। বাংলার জনগণ এবং শাসকরা তোরে মাফ করুক, আল্লাহ তোরে মাফ করতে পারে। এবার সত্য কথাগুলো কর। সত্য কথাগুলা কেন কয় নাই আপনি কি জানেন? হিল ট্রাক্সের গাছ চুরি কইরা যে ফার্নিচার বানাইছে, এই বিস্ফোলা ফ্লোরিডায় ওই ফার্নিচারে ঘুমায়। বাংলাদেশ থেকে ওই ফার্নিচারে না, ওই ফার্নিচারে ঘুমায়। ভাই, অনেক সময় আপনাদের জন্য এটা টাফ হয় যে এই লোকগুলো এত বড় পজিশনে যাওয়ার পরেও আপনাদের ইউনিফর্মটারে টাইম মেরে দিছে। আপনার ইউনিফর্মের যে প্রেস্টিজ,
ওইটারে জাহান্নাম বানাই দিছে এই লোকগুলো। মানে এদেরকে আপনি ডিফেন্ডও করতে পারবেন না। আমি আমি একসময় আমি তারা সামনাসামনি বললাম যে ভাই আপনারা তো এই ইউনিফর্মের আপনাদের এই সার্ভিসটাকে তারা তারা রেপ করতেছেন প্রতিদিন। However, তো এখন এই আমি কার কথা বলছিলাম, এই সিরাজুল আলম খান কথায় কথায় এই আমি বলছিলাম ভাই সত্য কথাগুলো একটু কর, তাতে কাজে লাগবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস রিফর্ম করতে পারে না। আমি আরেকটা জিনিস জিয়া ভাই, আপনি জানতেন কিনা জানি না, আমি কিন্তু জানতাম জুলাই সনদ থাকবে না, বিএনপি জুলাই সনদের কোনো কিছু রাখবে না, যত সংস্কার করতেছে একটাও কার্যকর করবে না, আমি কিন্তু জানতাম। এটা আমরাও জানতাম, আপনাকে যে সংস্কার করবে না। আপনি একটা কথা শুনলে কোনোদিন বিএনপি কোনোদিন এমন কোন আইন করবে না যে আইনগুলির কারণে বাংলাদেশ সমাজে একটা পরিবর্তন আসবে। এই আইন তারা করবে না, বিকজ বিএনপি হলো এমন একটা দল, তারা হলো এই সমাজের যত মানে নোংরা, সেই নোংরা বেনিফিশিয়ারি। সুতরাং তারা কেন নোংরা সরাবে? লজিক্যাল ব্যাপার। যে সিস্টেম, আমাকে শুধু বিএনপির দোষ দিয়ে লাভ নাই, বিএনপি না, শুধু বাংলাদেশের সমস্ত শিক্ষিত সমাজ, আপনি টিআইবি বলেন, ওই আপনার কি বলে সুজন বলেন, যাই বলেন, প্রফেসর, এই সেই আগারা বাগারা, সব, এভরিবডি ইজ দ্য বেনিফিশিয়ারি অফ দিস। এভরিবডি ইজ বেনিফিশিয়ারি। যখন তারা প্রত্যেকেই বেনিফিশিয়ারি, তখন তারা তো এই সিস্টেম বদলাতে চাবে না। এটার মধ্যে আমলা থেকে শুরু করে নিয়ে সবাই এর মধ্যে বেনিফিশিয়ারি। জিয়া ভাই একটা অপছন্দের কথা জিজ্ঞাসা করি, জিয়া ভাই সোনার আংটা দেয় প্রতিদিন, আপনি কেন সেই সিস্টেম বদলাবেন? ওকে জিয়া ভাই, আপনাকে একটা অপছন্দনীয় প্রশ্ন করি, এটা আমার কাছে অপছন্দনীয় প্রশ্ন, কিন্তু আপনি কি মনে করেন ডক্টর ইউনূসও বেনিফিশিয়ারি ছিল তাইলে এই সিস্টেমের? হয়েছে তো, উনি বেনিফিট নিছে তো। উনি যে সিস্টেমগুলি করেছে অন আমার প্রশ্নটা হচ্ছে, উনি এত 2 দিন পর পর জাতির কাছে উনি বক্তৃতা দিছে, উনার বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে, উনার বিরুদ্ধে, আমরা জানি যে গ্রামীণ ব্যাংকের মালিক উনি না, গ্রামীণ ব্যাংকের যত সিস্টার কনসার্ন আছে এগুলির মালিক উনি ব্যক্তিগতভাবে না, এইটার মালিক হলো গ্রামীণ ব্যাংকের শেয়ার হোল্ডার। এবং প্রত্যেকটা কোম্পানি কিন্তু প্রাইভেট কোম্পানি না, এটা একটা ইটস লাইক এন কি বলে আপনার, এটা একটা কি বলে এনজিওর মতো আর কি। এটা বেনিফিটটা কিন্তু তার মেম্বাররা পায়। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন এই অনুমোদনগুলি নিলেন, প্রথম কথা হলো যে এই অনুমোদনগুলি কেন আপনি অনুমোদন দিলেন? আপনার কাছে যখন গেল, যে আপনাকে না জানাই তো নিশ্চয়ই কেউ ইউনিভার্সিটি, ম্যান পাওয়ার এক্সপোর্টের লাইসেন্স, তো এই সমস্ত তো ওনাকে না জানাই করে নাই, উনি কেন বলতে পারলো না যে দেখো আমি এখন ক্ষমতায় আছি, এটা আমার জন্য শোভা পায় না, ইট ইজ দি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তুমি এখন এটা করবা না, তোমরা অ্যাপ্লিকেশন করতে হলে আমি চলে যাওয়ার পরে করো, হইলে হবে, না হলে না হবে, সিম্পল। উনি কেন এগুলি করতে গেল? কারণ উনি সদাগরের সন্তান। আমার প্রশ্নটা হচ্ছে যে উনি তো সদাগরের সন্তান, কিন্তু উনি তো একটা ফেয়ার জাস্টিস দিতে গেছেন জাতিকে, তো উনি দেখাতে গেছেন যে উনি সৎ, উনি বৈষম্যবিহীন কাজ করতে চায়, এবং বৈষম্যহীন কাজ করতে, এবং জাতির এবং জনগণের স্বার্থে উনি কাজ করছেন। তো আপনি যখন 100টা ভালো কাজ করেন, 3টা ভুল কাজ করলেই কিন্তু ভাই আপনি হলেন সেলিব্রিটি, আপনাকে কিন্তু সবাই দেখছে। আমার একজন মানে বস ছিলেন আর কি, উনি বলতেন যে তুমি যত লিডাররা যত উপরে ওঠে, গাছে যখন যেমন উপরে ওঠো, তখন কি হয়, তোমার বাটাকটা দেখা যায়, ইউ আর এক্সপোজ ফ্রম ইউর বিহাইন্ড অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল অন দ্যাট। তো যত আপনি উপরে যাবেন, তত কিন্তু ইউ আর ফোকাসড বাই এভরিবডি, তখন কিন্তু হাজারো চোখ আপনাকে দেখছে। সুতরাং আপনার কোনো কর্মকাণ্ড কিন্তু বাদ যাবে না, মানুষের চোখ ফাঁকি দিতে পারবে না। সুতরাং আপনাকে আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে খুব খুব হিসাব করে দিতে হবে, এবং আপনার যদি পারপাসটা ঠিক থাকে, যে আই ডু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার কাজ একটাই, এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট আই ডু, ইট গোজ টু দি বেনিফিট অফ দ্য পিপল, কান্ট্রি, নট মি অর মাই গ্রুপ অর মাই কোম্পানি। আপনি যদি প্রতিদিন সকালবেলা এই প্রমিসটা করেন, তাহলে কিন্তু ইউ ডোন্ট মেক দিস মিস্টেক। প্রতিদিন সকালবেলা আপনাকে এই প্রমিসটা করতে হবে,
then you don't make this mistake. But he did not do that. He did not do that. কিন্তু আমি একমত আপনার সাথে, কিন্তু এর পরেও আপনি জিয়া ভাই এর পরেও আমি আরেকটা কথা বলি আপনি, সেটা হলো উনি কোনো অ্যাকাউন্টেবিলিটি ওনার কোনো অ্যাডভাইজারের কাছ থেকে নেয় নাই। ওনার কোনো অ্যাডভাইজার 18 মাসে আপনি কি হচ্ছে এখন, লেটস সে ফর এক্সাম্পল, আমি ধরে নিলাম যে বিএনপির অনেক ভুল আছে, বাট স্টিল সে যখন সংসদে যায় তখন কিন্তু তার অপোজিশন মেম্বাররা তাকে একেবারে ছিলে ফেলে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনাকে কেউ কি প্রশ্ন করতে পারছে উনাকে? উনার কোনো অ্যাডভাইজারকে কি মানুষ প্রশ্ন করতে পেরেছে? তারা কি কোনোদিন জনসম্মুখে এসে দাঁড়িয়েছে, আজকে আমি দাঁড়ালাম 2 মাস পরে আমি আমার মন্ত্রণালয়ের এই কাজ করেছি, আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে, কোনো কিছু থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে করতে পারেন, আমি আপনাদের সামনে দাঁড়ালাম আমার জবাবদিহি দিতে। কারণ আমি 2 মাসের বেতন ভাতা নিছি, আমার মন্ত্রণালয় চালাইছি, ভালো মন্দ অনেক কিছু হয়েছে, ভুল ত্রুটি অনেক কিছু করেছি, বাট টেল মি হোয়াট, মানে আমি কি জবাব দিব, আমি আমার কোন কোন কাজের জবাব আমাকে দিতে হবে, আপনারা বলেন আমাকে, আমি রেডি। কোনো অ্যাডভাইজার এই গাটস ছিল না তাদের। গাটস লাগে মানুষের সামনে দাঁড়ানোর জন্য, কিন্তু আপনার গাটস লাগে। কখন হবে জানেন? এই গাটসটা কিসের থেকে হয়? 2টা জিনিস থেকে। একটা হলো অনেস্টি, আর একটা হলো নলেজ। ইফ ইউ হ্যাভ দিস টু, ইউ ডোন্ট ফিয়ার এনিবডি। আপনি জিয়া ভাই আপনাকে এই কথাটা আপনি বলছেন গার্ডস, আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, গার্ডস এর কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখন বিডিআর এর 57 জন অফিসারদের স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজনরা দেখা করতে গেছে, তাদের অনেককে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে দেওয়া হয় নাই। আপনি কি জানেন আর্মির লোকজনরা দাঁড়াইয়া সামনে বলছে ওনাকে ডিস্টার্ব করা যাবে না, বলছে ওনার বয়স বেশি, উনি এগুলো নিতে পারবে না। ওয়ারাস ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগত ভাবে উনি বলেছে আমাকে দেখা করতে দেওয়া হয় নাই। একটা কথা কই ঠান্ডা মাথায়, ভদ্রভাবে না, আমি অভদ্রভাবে বলছি, চিটের বাল আপনি উনি বুঝে আছেন কেন? জিয়া ভাই একটা কথা কই আপনারা, আমার জীবনে এটা ভালো অথবা খারাপ আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, মুখের দিকে তাকাইয়া আমি কথা বলতে স্বয়ং হাসিনা এবং স্বয়ং বেগম জিয়া আমার গলার স্বর কাঁপে না। রেদার তাদের সামনে বসে বলছি এই কুচ্চা বাচ্চাগিরি করতে আমার ভালো লাগে না। এগুলোর জন্য আপনাদের চারপাশে আরো বালছোল আছে, তাদের দিকে তাকান। আমার নিজের মুখের কথা। একজনে এসে পরে বলছে আপনি আপার সামনে এই কথাটা বলে, আমি বলছি আপনার আপার সামনে যে কথাটা বলছি তখন কি আপনার মতো বালছোলের সার্টিফিকেট লাগছে আমার? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনো যদি উনি, আর একটা কথা বলি, উনি কি একটা বই লিখবে? উনি এই কথা কেউ বইলা চাবে? আমি মিস্টার ছিরু খান, আমি ছিঁড়ে আসছি। আমি একটা কথা কই, গত 54 বছরের ইতিহাসে ওনাকে আল্লাহ একটা সুযোগ দিছিল বাংলাদেশটাকে সঠিক রাস্তায় আনার। উনি